নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছি তার প্র্যাকটিস সেট 5 নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যেই খেয়াল করেছো আমরা যে সমস্ত অঙ্কগুলো এখানে করছি সেগুলো একটু ডেসক্রিপটিভ প্যাটার্নে ব্যাখ্যা করে প্রতিটা স্টেপ দেখিয়ে সেগুলো করা হচ্ছে। কিন্তু এই অঙ্কগুলো বেশিরভাগই নেওয়া হয়েছে এসএসসির বিভিন্ন পরীক্ষা, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ 11 এই সমস্ত পরীক্ষা থেকে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্ন সেই প্রশ্ন থেকে আমরা প্রশ্নগুলো তুলছি। তাই এই প্রশ্নগুলো অবশ্যই কয়েক সেকেন্ডে শর্ট ট্রিক্সের সাহায্যে করা যায়, কিন্তু আমরা যেহেতু এক্ষেত্রে ডেসক্রিপটিভ ম্যাথের প্র্যাকটিস করছি তাই আমরা এগুলো একটু ভেঙে প্রতিটা স্টেপকে দেখিয়ে করব। এই অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু শর্ট ট্রিক্সে করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে। এর আগের দিন দেখলাম কমেন্টে তোমরা উল্লেখ করেছো যে অঙ্কগুলো আরো একটু ডেসক্রিপটিভ প্যাটার্নে আরো একটু ভালোভাবে প্রতিটা পরীক্ষায় যেরকম ভাবে লেখা হয় সেইভাবে করাবে। আমি সেটা চেষ্টা করছি আজকে। তোমরাও চেষ্টা করবে যাতে প্রত্যেকটা স্টেপকে ভালোভাবে দেখিয়ে তোমরা করতে পারো। তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। The reduction of 15% in the price of salt enables a person to buy 2 kg more for rupees 272. The reduced price of the salt per kg is। ঠিক আছে, লবণের দাম 15% হ্রাসের ফলে একজন ব্যক্তি 272 টাকায় 2 কেজি বেশি লবণ কিনতে পারেন। তাহলে প্রতি কেজি লবণের যে 15% হ্রাস হলো সেই হ্রাসের পরে সে মূল্য কত হলো এটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমি এক্ষেত্রে অঙ্কগুলো ইংলিশেই করছি, যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা কমেন্টে উল্লেখ করো। আমি বাংলা ভার্সনটাও প্রত্যেকবার লেখার সময় বলে দেবো, তোমরা খেয়াল করতে পারবে। যদি মনে হয় ভিডিওটি একটু স্লো হচ্ছে সেক্ষেত্রে তোমরা 1.5 বা 1.25 স্পিডে চালিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে দেখো আমরা লিখছি যেভাবে পরীক্ষায় লেখা হয় প্রত্যেকটা স্টেপকে দেখিয়ে সেভাবেই করব। তাহলে দেখো আমরা লিখি যে প্রথমে লিখবো যে মনে করি x টাকা পার কেজি হচ্ছে প্রথমে লবণের মূল্য ছিল। ঠিক আছে, সেটা লিখবো। তাহলে দেখো লেট দ্য প্রাইস অফ সল্ট বি রুপিজ এক্স পার কেজি। ঠিক আছে, রুপিজ এক্স পার কেজি অর্থাৎ x টাকা পার কেজি হচ্ছে প্রথমে মূল্য ছিল। এখন নাও the price of 1 kg of salt is rupees x. The price of আচ্ছা এটা একটু ঘুরিয়ে লিখবো। দেখো এটাকে এইভাবে লিখবো, in rupees x we get 1 kg of salt, অর্থাৎ x টাকায় আমরা 1 কেজি লবণ পাই। অতএব in rupees 1 we get 1 by x kg of salt in rupees 272 টাকা বলেছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে প্রথমে 272 টাকায় কতটা লবণ পাওয়া যাচ্ছিল। তাহলে in rupees 272 we get 272 by x কেজি অফ সল্ট। ঠিক আছে, এটা পেলাম প্রথমে। তারপরে করবে আফটার দ্য রিডাকশন অফ 15% the price become। তাহলে কত হবে?
দেখো প্রাইস বিকাম কত হবে, প্রথমে কত ছিল x টাকা পার কেজি, তাহলে x মাইনাস x ইন্টু 15/100 সমান x মাইনাস 0.15x সমান 0.85x পার কেজি। ঠিক আছে, এটা হচ্ছে নতুন প্রাইস। তাহলে দেখো সেম একইভাবে এইখানেও আমরা করব যে ইন রুপিজ 0.85x উই গেট 1 কেজি সল্ট। ওকে, অতএব in rupees 1 we get 1/0.85 kg salt. In rupees 272 we get 272/0.85x kg salt। ঠিক আছে, দেখো আমরা শর্তে কি দেখেছি যে প্রথমে যা লবণ পাওয়া যাচ্ছিল 272 টাকায়, অর্থাৎ 272/x কেজি যেটা পাওয়া যাচ্ছিল, সেটার থেকে পরে যেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ 272/0.85x, এইটা হচ্ছে 2 কেজি বেশি, এটা 2 কেজি বেশি। ঠিক আছে, তাহলে নেক্সট পাতায় দেখো আমরা করছি অঙ্কটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি, 272/0.85x মাইনাস 272/x সমান 2, এটা আমরা লিখতে পারি, বা 272 কমন নিলাম, 1/0.85x মাইনাস 1/x সমান হচ্ছে 2, বা 0.85x এটাকে লসাগু করলাম, তাহলে 1 মাইনাস 0.85 সমান হচ্ছে 2/272, বা 0.15x বাই 0.85, এটা x হবে না, সমান হচ্ছে 1/136। ওকে, বা দেখো এখানে দশমিকটা উঠে যাবে, তাহলে কত হবে 15/85, দশমিকটা উঠে গেল এখানে, তাহলে 5 3 15, 5 17 85। ঠিক আছে, তাহলে 3/17x সমান হচ্ছে 1/136, বা x সমান 3 ইন্টু 136/17। এবার দেখো 17 সাথে 119 আর 17 8 হচ্ছে 136, তাহলে x সমান হয়ে গেল 24। বুঝতে পেরেছো? তাহলে দেখো দ্য প্রাইস, অতএব দ্য প্রাইস বা দেয়ারফর দ্য প্রাইস ওয়াজ ₹24 পার কেজি। কিন্তু আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে দ্য রিডিউস প্রাইস অফ দ্য সল্ট। ওকে, তাহলে দেখো নাও দ্য রিডিউসড প্রাইস is, now the reduced price is equals কত, এই 24 ইন্টু কত, এটা কত ছিল 0.85x, এটা হচ্ছে রিডিউসড প্রাইস। তাহলে x এর মান আমরা 24 পেয়েছি, এর সঙ্গে 0.85 করব। ঠিক আছে, পয়েন্টটা যদি তুলে দিই 100, তাহলে দেখো 5 17 85, 5 20 100, 5 4 4 5 20, 4 6 24, অর্থাৎ 6 17 102/5 সমান হচ্ছে দেখো 5 2 10 0 0, অর্থাৎ the reduced price would be is
রুপিজ 20.40। তাহলে প্রথমে ছিল 24 টাকা পার কেজি, আর এখন হচ্ছে 20.40। তাহলে তোমরা শেষে লিখে দেবে দেয়ারফর দ্য রিডিউসড প্রাইস ইজ রুপিজ 20.40। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, রাধা মার্কস হার গুডস 25% above the cost price. She sell 35% of goods at the mark price, 40% at 40% at 15% discount, and the remaining at 20% discount. What is her overall percentage gain? রাধা তার পণ্যের দামের 25% বেশি চিহ্নিত করে, সে 35% পণ্য চিহ্নিত মূল্যে বিক্রি করে, 40% 15% ছাড়ে এবং বাকিটা 20% ছাড়ে সে বিক্রি করে। তার মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলে দিই, যেহেতু পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে দেখবে তোমাদের যে কোনো একটা ভাষাতেই কিন্তু পুরো উত্তরপত্রটা লিখতে হয়। তাই আমি এক্ষেত্রে যেহেতু আজকে ইংলিশ চুজ করেছি, আমি কিন্তু আজকে প্রত্যেকটা অঙ্কই ইংলিশেই করব, নেক্সট দিন বাংলাতে করব। ঠিক আছে, অর্থাৎ একটা প্র্যাকটিস সেট আমরা অল্টারনেটিভ ডেতে একই ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আচ্ছা, আজকে 5 নম্বর যে প্র্যাকটিস সেটটা করছি সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে দিচ্ছি সমাধান, এরপরে যে 6 নম্বর প্র্যাকটিস সেটটা করব সেটা বাংলা ল্যাঙ্গুয়েজে করব। ওকে, দেখো, রাধা মার্কস আর গুডস 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তাহলে লিখি, লেট দ্য কস্ট প্রাইস ইজ রুপিজ 100। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রাইস ছিল, এটা মনে করছি, ধরে নিচ্ছি। তোমরা যারা বাংলায় করছো লিখবে, মনে করি বিক্রয় মূল্য ছিল 100 টাকা। এবার দেখো কি বলছে, মার্কস দ্য গুডস 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। নাও দ্য মার্কড প্রাইস ইজ কত হবে? 125 টাকা নিশ্চয়ই, 125। মার্ক প্রাইস ইজ রুপিজ 125। এবার বলছে সি সেল 35% অফ গুডস অ্যাট দ্য মার্ক প্রাইস। ঠিক আছে, আচ্ছা মনে করি লেট দ্য কস্ট প্রাইস ইজ রুপিজ 100 অ্যান্ড দ্য নাম্বার অফ গুডস ইকুয়ালস টু 100 পিসেস। ঠিক আছে, মনে করি 100টা আইটেম ছিল এবং প্রত্যেকটার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। এখন মার্ক প্রাইস হচ্ছে 125 টাকা। এবার কি বলছে, 35% অফ গুডস, সি সেল 35% অফ গুডস অ্যাট দ্য মার্ক প্রাইস। ঠিক আছে, সি সেলস 35% অর 30, যেহেতু আমরা 100 পিস আইটেম এখানে ধরে নিয়েছি, তাহলে এটা লিখতে পারি অর 35 pieces of items at mark price, that is rupees 125। এটাই তো মার্ক প্রাইস। অতএব সেলিং প্রাইস of 35 article equals 35 into 125। ঠিক আছে, এই টাকাটা, এটা কত হবে? দেখো, এটা যদি আমরা করে নিই দেখবে যে 4 3 7 5, আলাদা করে গুণটা একটা জায়গায় করে নেবে। ঠিক আছে, 4 3 7 5 এই টাকাটা হবে। তারপরে কি দেখব, যে 40% at 15% ডিসকাউন্টে বিক্রি করে। আফটার গিভিং 15% ডিসকাউন্টটা কার উপর দেবে? মার্ক প্রাইসের উপরে। অর্থাৎ যে টাকাটা
চিহ্নিত মূল্য, সেই চিহ্নিত মূল্যের উপরই ডিসকাউন্ট হবে। তাহলে আফটার গিভিং 15% ডিসকাউন্ট দ্য মার্কড প্রাইস কত হবে? মার্ক প্রাইসটা কত হবে? দেখো মার্ক প্রাইস আগে ছিল 125 মাইনাস 0.15 ইন্টু 125, ঠিক আছে? 0.15 যদি তুলে দিই 100, তাহলে 5 20 100, 5 25 125, 5 4 20, 5 3 15, অর্থাৎ 125 মাইনাস 75/4 সমান 125 মাইনাস 4 18 72, 3 নামলো 0 30, 4 7 28, 4 5 20। এটা কত হবে? 25.25, 18 9 কত 15, 6 দিতে এটাকে 2 0 1, 106.25, ঠিক আছে? 106.25। দেন এসপি অর্থাৎ সেলিং প্রাইস অফ, এই যে 40%, অর্থাৎ 100টা আইটেমের মধ্যে 35% বিক্রি করেছে মার্ক প্রাইসে, 40% বিক্রি করছে 15% ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ সেলিং প্রাইস অফ, যেটা 40%, অর্থাৎ সেলিং প্রাইস অফ 40 আর্টিকেলস ইকুয়ালস কত না 40 ইন্টু 106.25, ঠিক আছে? 40 ইন্টু 106.25। দেখো 20 2 40, 20 5 100, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 5 25, 2 5 10 0 হাতে থাকে 1, 2 2 4 আর 1 5, 21 2 42, এটা হচ্ছে 4250 টাকা। এবার দেখো কি বলছে, রিমেনিং অ্যাট 20% ডিসকাউন্ট। নেক্সট পেজে করব। তাহলে প্রথমে ছিল 35টা আর্টিকেল, পরে হলো 40টা আর্টিকেল, বাকি কত আছে? তাহলে নিশ্চয়ই 25 আর্টিকেল। নাও রিমেনিং 25 articles will be sold at, কততে বিক্রি করা হয়েছিল? দেখো 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হয়েছিল, 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হয়েছিল। তাহলে দেখো will be sold at 20% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস, ঠিক আছে? এবার দেখো এই যে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে মার্ক প্রাইস এখন কত হয়েছে? আগে ছিল কত? 125 মাইনাস 125 ইন্টু 20/100, 20 5 5 25 125, তাহলে 125 নাও এসপি, ঠিক আছে? সেলিং প্রাইস কত হয়েছে এখন? 125 মাইনাস 25 সমান হচ্ছে 100 টাকা, অর্থাৎ মার্ক প্রাইসের উপর 20% ডিসকাউন্ট মানে হয়ে গেল কত না সেলিং প্রাইসটাই, ঠিক আছে? এবং রিমেনিং আর্টিকেল কত ছিল? 125টা আর্টিকেল ছিল। দেয়ারফর টোটাল এসপি ইকুয়ালস কত না 25 ইন্টু 100 সমান হচ্ছে 2500 টাকা। এখানে টাকা লিখে ফেলেছে, এটা হবে রুপিজ 2500, ঠিক আছে? রুপিজ 2500, এটা হচ্ছে টোটাল এসপি, টোটাল এসপি অফ 25 আর্টিকেলস। নাও ওভারঅল এসপি কত? ওভারঅল এসপি কত? প্রথমে ছিল 4, দেখে নি একবার, 4 3 7 5, 4 2 5 0, 4 3 7 5 প্লাস 4 2
50 প্লাস 2500, এটা হচ্ছে ওভারঅল এসপি। এটা হচ্ছে ওভারঅল এসপি, সেটা কত না 5, 5 আর সাথে 12, 2 হাতে থেকে 1, 2 এর 1 3 আর 3 এর 6, 4 আর 2 6 আর 4 10। কত হলো এটা 0, 5, 5 আর সাথে 12, 2 হাতে থেকে 1, 5 আর 2 7 আর 3 10 আর 1 11। আচ্ছা ভুল হলো একটু, দেখো 5, 5 আর সাথে 12, 2 হাতে থেকে 1, 5 আর 1 6 আর 2 8 আর 3 11, 1 হাতে থেকে 1, 4 আর 2 6 আর 4 10 আর 1 11, 11,225 রুপিজ, 11,225। এটা হচ্ছে ওভারঅল এসপি, ওভারঅল সেলিং প্রাইস। আর আমরা কিনেছিলাম 100টা আর্টিকেল, 100 টাকা পার কেজিতে, ঠিক আছে। অ্যান্ড ওভারঅল সিপি কত ছিল, 100 ইন্টু 100 ইকুয়ালস 10,000, ঠিক আছে। তাহলে দেখো নাও গেন 11, 1, 2, 5 মাইনাস 1000, 10,000 সমান হচ্ছে 11, 2, 5 এত রুপিজ। গেন পার্সেন্টেজ কত হবে না 1, 1, 2, 5, আগে কত ছিল 10,000 ইন্টু 100, 0 0 কাটলো, 0 0 কেটে গেল, সমান 11.25%। এটা হচ্ছে ওভারঅল গেন, ওভারঅল গেন, এটা হচ্ছে ওভারঅল গেন হলো। নেক্সট দেখো, Nutan gets 2 offers of loan from a bank and an app. The app offered 10,000 at 15% per annum compounded annually for 2 years, and the bank offered same amount at the same rate for the same time but on simple interest. Find the difference between the interest. তাহলে দেখো সে বলছে নতুন একটা ব্যাংক থেকে আর অ্যাপ থেকে দুটো ঋণের প্রস্তাব পেয়েছে। অ্যাপটি বার্ষিক 15% হারে 10,000 টাকা প্রদান করে, যা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে, এবং ব্যাংক একই সময়ের জন্য একই হারে কিন্তু সরল সুদে একই পরিমাণ ঋণ প্রদান করে। সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো লেট, আচ্ছা এখানে ইন কোয়েশ্চেন প্রিন্সিপাল পি সমান কত না রুপিস 10,000, ঠিক আছে। রেট আর সমান হচ্ছে 15%, টাইম টি সমান হচ্ছে 2 ইয়ার্স। ওকে, তাহলে আমরা একবার বের করব কম্পাউন্ড ইন্টারেস্ট আর একবার সিম্পল ইন্টারেস্ট, দুটো ডিফারেন্স করলে আমরা পেয়ে যাব। নাও সিআই সমান কি হয়, সিআই এর ফর্মুলা কি, পি মাইনাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্রতিবার এন, এন মানে হচ্ছে এখানে সময়টা, সমান সিআই তাহলে কত হবে 10,000, না এটা হবে সিআই সমান হবে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মাইনাস পি। আচ্ছা দাঁড়াও, এটা সূত্রটা লেখা ভুল হলো, এটা হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্রতিবার এন মাইনাস পি, অর্থাৎ অ্যামাউন্ট মাইনাস পি, সেটা হচ্ছে সিআই হয়। তাহলে 10,000
ইন্টু 1+15/100 স্কোয়ার মাইনাস 10,000 ইকুয়ালস 10,000 ইন্টু, তাহলে 15, 5 3 15, 5 20 100 কত হবে? 5 3 15, 5 20 100, 23/20 তার স্কোয়ার মাইনাস 10,000 সমান, দেখো 10,000 যদি কমন নিই, এটা হয় 529, এটা হয় 400 মাইনাস 1, 10,000টা কমন নিলাম আর কি। এখান থেকে দেখো সমান, এটা সিআই সমানই বেরোচ্ছে এখন, হ্যাঁ 10,000 ইন্টু 529 মাইনাস 400, তার মানে হয়ে যাবে 129/100, দুটো শূন্য কাটলো, কত হয়ে যাবে? 12,900। এটা হয়ে গেল সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এটা হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট। দেখো সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10,000 হচ্ছে প্রিন্সিপাল, 10,000 প্রিন্সিপাল, আর হচ্ছে 15, আর টি হচ্ছে কত? 2/100, 0 0 কেটে গেল। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3,000। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 3,000। আচ্ছা, এটা 100 হবে না, এটা তো 4 হবে। 4 4 25-এ 100, তাহলে দেখো তাহলে 129 ইন্টু 25, 25 নয় 225-এর 5 হাতে থেকে 22, 25 2 50 আর 22 72, 2 হাতে থাকে 7, 25 থেকে 25-এর সাথে 32, 3,225। এটা হচ্ছে সিআই, আর এসআই হলো 3,000। নাও দ্য ডিফারেন্স অফ সিআই অ্যান্ড এসআই ইকুয়ালস 3,225 মাইনাস 3,000, এটা হয়ে যাবে রুপিস, সমান রুপিস 225। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ থেকে 3,225 টাকা দেবে, ব্যাংক থেকে দেবে 3,000 টাকা, দুটো ডিফারেন্স হয়ে যাবে 225 টাকা। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো 3 bottles of the same capacity are 30%, 40% and 25% full of orange juice respectively. They are filled up completely by adding apple juice. The contents of the three bottles are emptied into another vessel. What is the percentage of apple juice in the mixture? অর্থাৎ অঙ্কটা একটু খেয়াল করো। ধরো এই একটা বোতল আছে, এই একটা বোতল আছে, এবং এখানে একটা বোতল আছে। ঠিক আছে, দেখো প্রথম বোতলটা বলছে 30%, দ্বিতীয় বোতলটাই 40%, এবং তৃতীয় বোতলটাতে 25% আছে অরেঞ্জ জুস। ঠিক আছে, এবং তিনটে বোতলই সেম একই ক্যাপাসিটির, এবং বাকিটাতে কি রাখা হবে না অ্যাপেল জুস। পরে অর্থাৎ এইখানটাতে রাখা হবে অ্যাপেল, এই ফাঁকা জায়গাটাতে রাখা হবে অ্যাপেল, নিয়ে গ্লাসটা পূরণ করা হবে। এখানে আছে অরেঞ্জ জুস। এই তিনটে অ্যাপেল জুসকে একটা পাত্রে ঢালা হবে। সেখানে জিজ্ঞাসা করেছে আমাদের এই মিক্সচারটাতে, যে মিক্সচারটা হবে সেখানে অ্যাপেল জুসের পরিমাণটা কত পার্সেন্ট, সেটা আমাদের এই অঙ্কতে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। লেট ভি বি দ্য ভলিউম of each
ভেসেল। ঠিক আছে, মনে করছি যে প্রত্যেকটা ভেসেলের যে ভলিউম সেটা হচ্ছে, বা বোতল, ভেসেল বা বোতল বলতে পারো, তিনটে বোতলেরই আয়তন হচ্ছে ভি লিটার করে। ঠিক আছে, এবারে ইন ফার্স্ট বোতল, প্রথম বোতলে কি হচ্ছে 30% অরেঞ্জ জুস আছে। ইন ফার্স্ট বোতল অ্যাপেল জুস কন্টেন্স সমান কত না 70%। 100% থেকে 30% বিয়োগ হয়ে হবে 70%। আর ইন সেকেন্ড বোতল অ্যাপেল জুস কন্টেন্স কত 60%। 100% মাইনাস 40%, সেটা হয়ে যাবে 60%। আর হচ্ছে কি না থার্ড বোতল অ্যাপেল জুস কন্টেন্স 75%। ঠিক আছে, মানে যে আপেল জুসটা রাখা হবে সে তাতে এতগুলো করে থাকবে। 70% অফ কি 70% অফ ভলিউম ভি, এটা এগুলোও তাই। এবার বলছে যে এই তিনটে কন্টেন্টের বোতলকে একটা আলাদা পাত্রে করা হবে, সেই পার্সেন্টেজ অফ অ্যাপেল জুস ইন দ্য মিক্সচার কত সেটা বের করতে হবে। তাহলে দেখো একবারে একটু করে দিচ্ছি, তোমরা ভেঙে করে নিও। পার্সেন্টেজ অফ অ্যাপেল জুস ইন দ্য নিউ মিক্সচার কত হবে দেখো, 7v/10, এখান থেকে 70/100 পার্সেন্টেজ হটিয়ে দিলি ইন্টু ভি, অর্থাৎ 7v/10। এখানে কত আসছে 6v/10। এখানে কত আসছে দেখো 75/100 হবে, অর্থাৎ 3×25 = 75, 4×25 = 25, 3 × 75, 25 × 4 = 100, অর্থাৎ 3v/4। আর টোটাল ভলিউম কত, আমরা তো পার্সেন্টেজ অফ অ্যাপেল জুস বের করছি মিক্সচারে, মিক্সচারের টোটাল ভলিউম হচ্ছে ভি প্লাস ভি প্লাস ভি, অর্থাৎ 3v। ওকে, দেখো আমরা এখানে 20 লসাগু করলাম, 20 লসাগু করলে কত হবে 14v প্লাস 12v প্লাস 15v/3v। ওকে, 14v প্লাস 12v সেটা হয়ে যাবে কত 26v প্লাস 15v সেটা হয়ে যাবে কত 41v। ওকে, তাহলে কত হলো আমাদের 41v/3v সমান হচ্ছে 41/3। আচ্ছা, পার্সেন্টেজ যেহেতু লিখেছি প্রত্যেকটার সঙ্গে 100 গুণ হবে। ঠিক আছে, 100 100। আচ্ছা, এখানে যখন করেছি তখন একটা 20ও ভাগ হবে, যেহেতু এখানের এই 20টা যেটা লসাগু করলাম সেটা এখানে থাকবে। তাহলে 20×5 = 100, 20×5 = 100, তাহলে 41 × 5 সমান 5 × 1 = 5, 5 × 4 = 20, 205/3। এই ভিভি কেটে দিলাম এখানে 205/3, সেটা হয়ে যাবে কত 318, 2 3 8 24, 68.1 ঠিক আছে, অর্থাৎ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অ্যাপেল জুস ইন দ্য মিক্সচার 68.13%, 1/3%। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো আবার একটা মিক্সচারের অঙ্কই নিয়ে এসেছি। এ ভেসেলস
In vessels X and Y, the ratio of acid and water are 3:7 and 1:3 respectively. The contents of X and Y are mixed in the ratio of 1:2 to get a solution in which the acid and water are in the ratio A:B. What is the value of B plus A and B minus A? এটা বের করতে হবে। অর্থাৎ X এবং Y একটি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত যথাক্রমে 3:7 আছে, এখানে ইজটু গুলো দেওয়া হয়নি, 3:7 and 1:3। এক্স এবং ওয়াই এর উপাদানগুলিকে 1:2 অনুপাতে মিশ্রিত করে একটি দ্রবণ তৈরি করা হয় যেখানে অ্যাসিড এবং জল 1:A:B অনুপাতে থাকে। তাহলে বি প্লাস এ আর বি মাইনাস এর মান কত? তাহলে দেখো, তাহলে ইন ভেসেল এক্স রেশিও অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইজ ইকুয়ালস কত? 3:7। আর ইন ভেসেল ওয়াই রেশিও অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইজ ইকুয়ালস 1:3। ঠিক আছে, এবার দেখো অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন ভেসেল এক্স সমান 3/10, অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ভেসেল ওয়াই ইকুয়ালস কত? না 7/10। আর অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ভেসেল এক্স ইকুয়ালস কত? অ্যামাউন্ট অফ ভেসেল ওয়াই, অ্যামাউন্ট অফ অ্যাসিড, এটা লিখি প্রথমে অ্যাসিড, অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন ভেসেল ওয়াই কত হবে? না 1/4। আর অ্যামাউন্ট অফ অ্যাসিড ইন ভেসেল এক্স ইকুয়ালস কত? না আচ্ছা, অ্যাসিডটা হচ্ছে 1/4, এবার হবে ওয়াটার, তিনের চার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার আর ভেসেল আমরা পেয়ে গেলাম, ওয়াটার আর অ্যাসিড। এবার কি বলবো? রেশিও অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ সলিউশন কত হবে? দেখো, এই ভেসেল এক্সে অ্যাসিড ছিল 3/10, 3/10, এবং সেটা কি অনুপাতে মেশানো হয়েছে দেখো, রেশিও মিক্সড ইন দ্য রেশিও অফ 1:2। ঠিক আছে, তাহলে দেখো 3/10 ইন্টু 1 প্লাস এই এখানে আছে ভেসেল ওয়াইতে অ্যাসিড আছে 1/4, 1/4 ইন্টু কত? এই 2 অনুপাত, অর্থাৎ 2 বাই, এটা হচ্ছে ওয়াটার লিখবো এবারে, অর্থাৎ 7/10 ইন্টু 1 প্লাস 3/4 ইন্টু 3/4 ইন্টু 2 সমান কত? এ বাই বি। ঠিক আছে, এটাই হচ্ছে এ বাই বি, বা এ বাই বি ইকুয়ালস, দেখো 2 দিয়ে 4 কেটে যাবে, তাহলে 3/10 প্লাস 1/2 বাই 7/10 প্লাস 3/2, 20 লসাগু হবে, উপর নিচে দুটো দিই, তাই 20টাকে আলাদাভাবে লিখছি না। 3×2 = 6 প্লাস 5 বাই 7×2 = 14 প্লাস 10 লসাগু হয়েছে তো,
তাহলে তো 3ই হবে। 3 + 5 এখানে হবে কত? তাহলে দেখো 3 + 5 আর এখানে হবে 7 + 5, না 5 হবে না এক্ষেত্রে, 5×3 = 15 হবে। তাহলে 8/22 সমান 4/11। ঠিক আছে, এটা হলো a/b এর মান। তাহলে এবারে অতএব b+a/b-a সমান হচ্ছে 11+4/11-4। ঠিক আছে, তাহলে কত হবে? 15/7। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b+a অ্যান্ড b-a আমরা পেয়ে গেলাম 15/7। নেক্সট দেখো, a work was finished by L, P and Q together. L and P together finished 50% part of the work. P and Q together finished 60% of the work. Who among the three is most efficient? তাহলে টোটাল কাজটা L, P and Q শেষ করে। L and P together finished কত? না, 50% part of work. L and P together finished 50% part of work. তারপরে দেখো P and Q together finished 60% part of work. ঠিক আছে, P and Q 60% কাজটা সম্পন্ন করে। এখন দেখো let total work 100। ঠিক আছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 100। তাহলে L আর P together finish 50% of work, therefore Q finished 50%। ঠিক আছে, L আর P যদি 50% করে তাহলে কিউও নিশ্চয়ই 50%, বাকি 50%টা করেছে। আর এখন কি বলছে? পি অ্যান্ড কিউ টুগেদার ফিনিশ 60% পার্ট অফ ওয়ার্ক। আর আমরা জেনে গেছি কিউ, অ্যাজ উই নো, কিউ ডাজ 50% অফ ওয়ার্ক, দেন পি ডাজ কত? না, 60 - 50% ইকুয়ালস 10%। এটা হচ্ছে পি করে, 10%টা পি করে। ঠিক আছে, তাহলে এল কত করে? নাও এল ডাজ 50% - 10% ইকুয়ালস 40%। ঠিক আছে, এটা হচ্ছে এল করে। তাহলে দেখো আমরা কি দেখলাম? কিউ কাজটা করে 50%, এল করে 40%, আর পি করে কত? 10%। নাও কম্পেয়ারিং above data, we get Q
as the most efficient among the three। ঠিক আছে, তাহলে কিউ হচ্ছে সব থেকে বেশি এফিসিয়েন্ট। নেক্সট দেখো, অনিতা অ্যান্ড আনন্দ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days and 18 days respectively. They undertook to complete the work for 48,000. With the help of Orun, they completed the work in 6 days. Find the sum of the shares of অনিতা অ্যান্ড আনন্দ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো দেখো, অনিতা, আনন্দ অ্যান্ড অরুণ completed the work in 6 days। ঠিক আছে, অনিতা, আনন্দ আর অরুণ হচ্ছে 6 ডেতে কাজটা কমপ্লিট করে। Therefore they do it in 1 day, they do in 1 day 1/6 part। ঠিক আছে, নাও অর্থাৎ তারা একদিনে করে 1/6 পার্ট, 6 দিনে করছে পুরো এক অংশটা, তাহলে একদিনে করছে 1/6 পার্ট। নাও in 12 days অনিতা completed equals 1 part। ঠিক আছে, অর্থাৎ পুরো অংশটা কাজটা অনিতা একদিনে করে 12, অনিতা করে 12 দিনে, তাহলে in 1 days অনিতা completed 1/12 পার্ট। ওকে, and in 18 days আনন্দ completed 1 part। 1 ডেতে আনন্দ কমপ্লিট করে কততে, 1/18 পার্ট। ঠিক আছে, এবার দেখো, অনিতা, আনন্দ আর অরুণ হচ্ছে একদিনে করে 1/6, অনিতা একদিনে করছে 1/12, অরুণ করছে 1/18। নাও ইন 1 ডে অরুণ কমপ্লিটেড কত দিনে, না 1/6 মাইনাস 1/12 প্লাস 1/18 সমান 1/6 মাইনাস, দেখো 36 লসাগু হয় যদি, তাহলে 3 প্লাস 2। ঠিক আছে, অতএব কে ছিল জানো, অরুণ। অরুণ ডাজ 1/6 মাইনাস 5/36 পার্ট সমান হচ্ছে 36। 6 মাইনাস 5 সমান 1/36 পার্ট। এটা হচ্ছে অরুণ করে। এখন দেখো, আমরা জানি উই নো দ্য ওয়ার্ক, এটা লিখবে দ্য ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম ইজ কল্ড এফিসিয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ দক্ষতা। অ্যান্ড দ্য শেয়ার ইজ অলওয়েজ
distributed in the ratio of efficiency। অর্থাৎ যদি কোনো কিছু উল্লেখ না থাকে তখন এই এফিসিয়েন্সির যে রেশিও তাতেই বা একদিনে যে কাজটা করে সেই রেশিওতেই কিন্তু পুরো মূলধন বা পুরো লভ্যাংশ বন্টিত হবে। ঠিক আছে, দেখো পুরো লভ্যাংশ কত ছিল, 48,000 টাকা। আর একদিনে ওর অনিতা করে 1/12, আনন্দ করে 1/18, আর এটা হচ্ছে অরুণ। নাও দ্য রেশিও অফ efficiency of Anita, Anand and Arun is equals 1/6, না 1/6 হবে না, এটা হবে 1/12, 1/18। therefore efficiency of Anita, ratio of efficiency 1/12 is to 1/18 is to 1/36। এবার দেখো যদি 36 লসাগু করি তাহলে এটা হবে 3:2:1। ঠিক আছে, এই রেশিওতেই লভ্যাংশ বন্টিত হবে। আর এখানে কি চেয়েছে, দ্য সাম অফ শেয়ার অফ অনিতা অ্যান্ড আনন্দ। নাও দ্য সাম অফ শেয়ার অফ অনিতা অ্যান্ড আনন্দ ইজ কত, অনিতার 3, আনন্দের 2, 5/6। ঠিক আছে, এটা হচ্ছে সাম অফ শেয়ার। 5/6 আমরা মোট পেয়েছি কত, 48,000 টাকা। তাহলে 6×8 = 48, 5×8 = 40, 40,000 টাকা। এটা হচ্ছে সাম অফ শেয়ার অফ অনিতা অ্যান্ড আনন্দ। ঠিক আছে, দেখো নেক্সট আমরা চলে যাই। টু সিটিজ P and Q are 181 কিমি apart on a straight road. One man starts from P at 8:30 a.m. and travel towards Q at 30 km/h. If another man starts from Q at 8:54 a.m. and travel towards P at a speed of 35 km/h, then at what time will they meet? তাহলে দেখো একটা হলো P আর একটা হলো Q। ঠিক আছে, এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 181 কিলোমিটার, 181 কিলোমিটার। এবারে একটা মানুষ যাত্রা শুরু করেছে পি থেকে 8:30 AM এ। ঠিক আছে, কিউ এর দিকে যাত্রা শুরু করেছে কত স্পিডে, না 30 কিলোমিটার/আওয়ার বেগে। আর একটা মানুষ যাত্রা শুরু করেছে 8:54 থেকে। ঠিক আছে, 8:54 থেকে এ কত কিলোমিটার বেগে যাত্রা শুরু করেছে, না 35 কিলোমিটার/আওয়ার গতিবেগে। এবার বলছে যে তারা কত সময় পরে, হোয়াট টাইম উইল দে মিট, অর্থাৎ কটার সময় তারা একসঙ্গে মিট করবে। ঠিক আছে, দেখো এ 8:30 AM যাত্রা শুরু করেছে, এই 8:54 যাত্রা শুরু করেছে, অর্থাৎ এই যে 24 মিনিট, 8:54 থেকে 8:30, 24 মিনিটে এই যে ব্যক্তি পি থেকে যে যাত্রা শুরু করেছে সে তো কিছুটা এগিয়ে গেছে, ধরো এই পজিশনে এসেছে সে। ঠিক আছে, এরপর থেকে আমরা হিসেব করব। তাহলে আমরা দেখে নিই, প্রথমে এরকম লিখে দেবে যে in the question the man at P starts at 8:30 AM and the man at Q
starts at 8:54 am. Now P reaches in this 24 minutes equals, ঠিক আছে, 24 মিনিটে পি কতটা গেছে। তোমরা জানো যে ভেলোসিটি ভি সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমরা এখানে টাইম জানতে পেরেছি এবং ভেলোসিটিও জানি 30 কিলোমিটার/আওয়ার। তাহলে ডিস্টেন্স বের করবো যখন, তাহলে নিশ্চয়ই ডিস্টেন্স সমান টি ইন্টু ভি হবে। তাহলে 24 মিনিটে কতটা দূরত্ব গেছে সেটা পাবো, 24 মিনিট বাই 60 মানে 24 ঘন্টা, আর এটা হয়ে গেল কত 30, তাহলে কত হবে 30 দুয়ে 60, 2 12 24 সমান হচ্ছে 12 কিলোমিটার। ঠিক আছে, 12 কিলোমিটার সে ইতিমধ্যেই 24 মিনিটে পৌঁছে গেছে। ঠিক আছে, দেয়ারফোর রিমেনিং ডিস্টেন্স সমান হচ্ছে 181 মাইনাস 12 কিলোমিটার সমান কত হবে না 169 কিলোমিটার। এটা হচ্ছে রিমেনিং ডিস্টেন্স হয়ে গেল। ঠিক আছে, এই যে ডিস্টেন্স মানে এই পর্যন্ত তো 24 মিনিটে পৌঁছে গেছে, 8টা 54 এখানে বাজছে, ধরো 8টা 54। এইবার দুদিকে যাত্রা শুরু করবে 8টা 54, একই দিকে থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট পাতায় আমরা চলে যাই, যে এবার পজিশনটা দেখো, পি এখানে আছে কিউ, দুজনে যাত্রা শুরু করেছে, দুটোর সময় হচ্ছে 8টা 54, ডিস্টেন্স হচ্ছে 169 কিলোমিটার। ঠিক আছে, এ যাচ্ছে 30 কিলোমিটার/আওয়ারে, এ যাচ্ছে কত 35 কিলোমিটার/আওয়ারে। ঠিক আছে, তাহলে যেহেতু দুজনে একই দিকে বিপরীত দিকে পরস্পরের যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে দেখো, বা রিলেটিভ স্পিড সমান হচ্ছে 30 + 35 সমান 65 কিমি/আওয়ার। ঠিক আছে, 65 কিমি/আওয়ার। এখন এই যে 65 কিমি/আওয়ার গতিবেগে দুজনে যাচ্ছে 169 কিলোমিটার পথকে, তাদের কত সময় লাগবে। নাও টাইম রিকোয়ার্ড টু মিট, ঠিক আছে, টাইম দেখো তোমরা দেখেছো ভেলোসিটি বা স্পিড ভি সমান ডি/টি, তাহলে টি সমান নিশ্চয় ডি/ভি হবে। তাহলে টাইম রিকোয়ার্ড হচ্ছে যে দূরত্বটা বাকি আছে 169/65 কিমি/আওয়ার, এটা হচ্ছে আওয়ার। তাহলে দেখো কত দিয়ে কাটাকাটি যায়, 13 5 65, 13 13 169, এত আওয়ার। সমান হচ্ছে 35 আওয়ার টাইম রিকোয়ার্ড। 13/5 মানে সমান 13/5 ইন্টু 60, 5 12 60, তাহলে 12 13 মিলে কত হবে, বা যদি 13 5কে যদি মিনিটে নাও করি, 5 2 10, 2 ঘন্টা, আর এখানে হচ্ছে তোমার 13, অর্থাৎ 5 2 10, আর এখানে হচ্ছে 5 6 30, অর্থাৎ 0.6 মানে 6/10, অর্থাৎ এখানে 10 গুণ করলে, এখানে 10 6 গুণ করলে, অর্থাৎ দেখো এখানে যদি 6 গুণ করি, এখানে যদি 6 গুণ করি, হবে 36/60, আর এই 60 মানেই তো মিনিট, তাহলে 2 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 36 মিনিট। Therefore they meet after 2 hours
36 minutes or 8:54 plus 2 hour 36 minute। ঠিক আছে, দেখো 36 মিনিট আর 54 মিনিট যদি যোগ করি, 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 3 আর 5 8, আর একটা হচ্ছে 9, 90, আর এখানে 8 আর 2 10, অর্থাৎ 11টা 30 মিনিট। 11টা 30-এ আবার তারা একসঙ্গে মিলিত হবে। 8টা 54 ছাড়ার পর 2 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ 11টা 30 মিনিটে তারা মিলিত হবে। দেখো নেক্সট, দেখো এ পুলিশম্যান ওয়াজ আস্কড টু চেজ এ থিফ। বিফোর দ্য পুলিশম্যান স্টার্টেড দ্য চেজ, he realized that the thief was 200 meters ahead of him and was running at a speed of 16 km per hour. The policeman started the chase at a speed of 20 km per hour. How far will the thief run before he is overtaken by the policeman? দেখো এখানে হয়তো পুলিশম্যানটা আছে, পুলিশ আর থিফ যে আছে তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। ঠিক আছে, থিফ যে সে 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, পুলিশ তাকে ওভারটেক করবে বলে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে একই দিকে। এবার বলছে যে কতটা দূরত্ব, হাউ ফার উইল দ্য থিফ রান বিফোর হি ইজ ওভারটেকেন বাই দ্য পুলিশম্যান, অর্থাৎ পুলিশম্যান তাকে ধরার আগে চোরটা কত দূরত্ব পর্যন্ত ছুটতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাজ both of them running in same direction, রিলেটিভ ভেলোসিটি ভি আর সমান কত হবে, 20 মাইনাস 16 সমান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এখন দেখো তাহলে এই রিলেটিভ স্পিডে ছোটার পর, এই রিলেটিভ স্পিডে ছোটার পর পুলিশটা কতক্ষণ পরে তাকে ধরতে পারবে। ঠিক আছে, এটা আমরা বের করব। এখন দেখো তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ভেলোসিটি বা স্পিড সমান হচ্ছে ডি বাই টি। ঠিক আছে, তাহলে ডি সমান নিশ্চয়ই ভিটি, ডি সমান নিশ্চয়ই ভিটি। আমরা তো ডিস্টেন্সটাই বের করতে চাইবো, তাহলে কি লিখবো, রিকোয়ার্ড ডিস্টেন্স সমান হচ্ছে, দেখো ভি আর কত পেয়েছি 4, এটা তো 4 পেয়েছি, আর এখানে আচ্ছা 4 কিলোমিটার পার আওয়ার কি আমরা যদি মিটার পার সেকেন্ডে করে নিই তাহলে হবে 4-এর সঙ্গে 5/18 গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে 4 ইন্টু 1000, 1 কিলোমিটার থেকে মিটার করছি, আর এটা হয়ে যাবে 3600, 0 0 কেটে গেলে 2 5 10, 2 18 36, সেই কারণে আমরা এখানে 5-এর 18 করলাম। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স 4 ইন্টু 5-এর 18 ইন্টু ভি, এটা হলো ভি। এবার কি করব, টিটা অর্থাৎ টাইম, টাইমটা এক্ষেত্রে কত করব, দেখো এখানে যখন টাইমটা হচ্ছে, টাইম হচ্ছে ডি বাই ভি, টাইম সমান হচ্ছে ডি বাই ভি। ডিটা কত, ডি হচ্ছে 200 মিটার, আর ভি 4 ইন্টু 18/5। ঠিক আছে, তাহলে 5 4 20, 0 4 10
সমান হচ্ছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড। তাহলে দেখো এখানে 180, 18, 10, আচ্ছা এখানে হাউ ফার উইল দ্য থিপ রান, রিকোয়ার্ড ডিস্টেন্স, থিপের ক্ষেত্রে তাই তো, থিপ যখন বের করতে চাইবো তখন দেখো এই যে ভেলোসিটিটা সেটা 4 হবে না, সেটা হয়ে যাবে কত না, থিপের যে গতিবেগ অর্থাৎ 16 কিলোমিটার/আওয়ার, এটা হয়ে যাবে। ঠিক আছে, 16 রিকোয়ার্ড ডিস্টেন্স ফর থিপ। তাহলে 5 × 10 = 50 আর হচ্ছে 16 অর্থাৎ 800 মিটার। ঠিক আছে, তাহলে হাউ ফার উইল বি দ্য থিপ রান, দ্য থিপ উইল রান 800 মিটার before he is overtaken by the police। ঠিক আছে, নেক্সট দেখো, two trains are moving in the same direction at the speed of 36 km/h and 48 km/h. The time taken by the faster train to cross a man sitting in the slower train is 33 seconds. What will be the length of the faster train? ঠিক আছে, what will be the length of the faster train? দেখো, two trains are moving in the same direction at the speed of 36 km/h and 48 km/h. As the trains are moving in the same direction, the relative velocity will be equal 48 minus 36, that is 12 km/h. এটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবার টাইম টেকেন বাই দ্য ফাস্টার ট্রেন টু ক্রস এ ম্যান সিটিং ইন দ্য স্লোয়ার ট্রেন, যখন এইরকম হবে, ধরো দুটো ট্রেন এইভাবে যাচ্ছে, একটা তীব্র গতিতে একটা স্লো গতিতে, এই স্লোয়ার ট্রেনে যে বসে আছে তাকে পুরোটা ক্রস করতে এই ফাস্টার ট্রেনের কতটা 33 সেকেন্ড সময় লেগেছে বলছে। অর্থাৎ এই যে ফাস্টার ট্রেন সে তার পুরো লেন্থটাকে অতিক্রম করেছে। এই কেসটা ঠিক সে একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করার মতো, অর্থাৎ যখন একটা ইলেকট্রিক পোল বা একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এই ট্রেনটা পুরোটা অতিক্রম করা মানে এর যে পুরো লেন্থ সেটাকেই অতিক্রম করা। ঠিক আছে, তাহলে ধরে নিই লেট এল be the length of the faster train. Now আমরা কি জানি যে ফাস্টার ট্রেনের যে গতিবেগ সেটা কত? Now the speed of the faster train equals 48 km/h equals 48 into 5/18 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 6 × 3 = 18
6 8 48, দ্যাট ইজ 40/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন, স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন। এখন অ্যান্ড উই নো v ইকুয়ালস d/t, অতএব d সমান হচ্ছে vt, দেন লেন্থ l ইকুয়ালস v কত, ফাস্টার ট্রেনের v হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড, আর t লেগেছে কত 33 সেকেন্ড, তাহলে 3-11, 3-11 33, মানে 440 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন। লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন ইকুয়ালস 440 মিটার। ঠিক আছে, আমরা পুরো 10টা অঙ্কের যে প্র্যাকটিস সেট সেটা শেষ করলাম। নেক্সট যে ভিডিওটা আসবে সেখানেও আরও 10টা অঙ্কের আমরা প্র্যাকটিস সেট করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিও সংক্রান্ত আরও কী কী সাজেশন তোমরা চাইছো সেটা অবশ্যই জানিও। এরকমভাবেই প্রতিটা অঙ্ক পরীক্ষায় যেভাবে করতে হয় সেভাবেই করব, নাকি যেরকম রাফ সলিউশন করাছিলাম সেভাবে করব, অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।